হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ সে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস আবারও আমি তোমাদের সাথে। আর আজ ইলেকট্রোস্ট্যাটিক্সের 13 ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাস করব কোনো একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুকে যদি কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্রে প্লেসড করানো হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু কীরকম বিহেভ করবে। বা অন্যভাবে বলতে গেলে, যখন কোনো একটা ইলেকট্রিক ডাইপোলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডেতে রাখা হয়, ডাইপোলের ওপর একটা টর্ক ওয়ার্ক করে, কিন্তু কিভাবে, সেই নিয়ে আজকের এই ইন্টারেস্টিং ক্লাস। আর আজকের এই ক্লাসের শেষে কিন্তু আমি বলবো মাইক্রোওয়েভ ওভেনে যে রান্না করা হয় তার পদ্ধতির কিছু গল্প, অর্থাৎ এই ক্লাস রিলেটেড মাইক্রোওয়েভ ওভেন কাজ করে। তো সেটা জানতে গেলে পেন পেপার নিয়ে রেডি হয়ে যেতে হবে আর হেডিং লাগানো শুরু করতে হবে। টর্ক অ্যাক্টিং on an electric dipole in a uniform electric field, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। এখন দ্বিমেরু সম্পর্কে প্রিভিয়াস দুটো ক্লাসে আমরা ডিটেলসে কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে দ্বিমেরু নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আসে সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে। সুষম অর্থাৎ প্রত্যেক অংশের সমান তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ প্রতি অঞ্চলে যদি সমান তড়িৎ ক্ষেত্র থাকে তাহলেই আমরা তাকে বলতে পারি সুষম তড়িৎ ক্ষেত্র। এখন এটা ক্যালকুলেশন কী করে করব? ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম হয় তার ডায়াগ্রাম কী করে ড্র করব, এই নিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে যে ক্লাসটা আছে সেখানে ডিটেলসে বলেছিলাম। তো বেসিক্যালি যদি ওই ক্লাসটা না করে থাকো তাও আজকের আমি অল্প হলেও বলবো সুষম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে তড়িৎ ক্ষেত্রের মান প্রত্যেক অংশে সমান যদি থাকে তাহলে সেই অংশ বা অঞ্চলটাকে আমরা বলতে পারি সুষম তড়িৎ ক্ষেত্র। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান আমরা কি করে ক্যালকুলেট করব? তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের প্রয়োজন ছিল, যেটাকে আমরা ই সাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তো মনে করা যাক আমার কাছে একটা 2 ডাইমেনশনাল এরিয়া আছে, কারণ আমি বোর্ডে 3 ডাইমেনশনাল এরিয়া দিয়ে যদি ড্রয়িং করি সেটা একটু বুঝতে ডিফিকাল্টিস আসবে, তাই আমি বোর্ডেতে একটা 2 ডাইমেনশনাল এরিয়া ড্র করেছি। বেসিক্যালি এখানে যে ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক করে সেটা কিন্তু 3 ডাইমেনশনাল এরিয়াতে। তাই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের যে কথা আমরা এই ক্লাসে বলছি সেটাও কিন্তু 3 ডাইমেনশনাল এরিয়াতে ফিল্ড জেনারেট করে রেখেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলটাকে আমি অ্যাজিউম করলাম সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ
যদি এই অঞ্চলের কোনো একটা পয়েন্ট বা অবস্থান নিই, সেই অঞ্চলে বা সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে তার যা মান আসবে সেম মান এখানেও আসবে যখন এটা একটা অন্য জায়গায় অবস্থান করছে, যদিও সেই অঞ্চলেরই মধ্যে অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো স্কেলার কোয়ান্টিটি না, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর মান তো আছেই, সাথে সাথে এর একটা ডাইরেকশন আছে। তো মান এবং ডাইরেকশন নিয়ে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলেই দেয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যেটা ঠিক এই রকম হবে। যদি এই লাইনগুলোর মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা সমান থাকে এবং লাইন্সগুলো একই ডাইরেকশন বরাবর থাকে, এগুলো কিসের লাইন? ইলেকট্রিক ফিল্ড লাইন। অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের কথা বলছি তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন বা লাইন্স অফ ফোর্সও বলে এটাকে। তো সেক্ষেত্রে এই লাইন্স অফ ফোর্সের স্টার্টিংটা হয় পজিটিভ থেকে এবং এন্ড হয় নেগেটিভেতে। তাহলে আমি কি বললাম? যদি এই লাইনগুলোর মধ্যে ডিস্টেন্স সমান থাকে তাহলে আমরা বুঝবো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে রিপ্রেজেন্ট করছে। যদি এই লাইন্সগুলোর মধ্যে সেপারেশনসটা বিভিন্ন হয় তাহলে আমরা বুঝবো সেটা একটা নন ইউনিফর্ম ফিল্ড বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এর মধ্যে আমরা একটা দ্বিমেরুকে প্লেসড করাতে চাই, করিয়ে দেখতে চাই যে দ্বিমেরুটা কি বিহেভ করছে। তো আমরা সুন্দরভাবে যদি আমরা কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করে নিই এবং এর মধ্যে একটা ডাইপোলকে প্লেসড করাবো। ডাইপোলের জন্য লাগে দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের অপোজিট চার্জ, যাদের মধ্যে একটা ছোট্ট সেপারেশন থাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ কিউ অ্যাজিউম করছি, এটাকে নেগেটিভ কিউ অ্যাজিউম করছি। এদের মধ্যবর্তী এই ডিস্টেন্স বা সেপারেশনটা হচ্ছে ডি। এটা হচ্ছে সেন্টার অফ দ্য ডাইপোল, অর্থাৎ ডাইপোলটা সেন্টার পয়েন্ট। এখন এই ডাইপোলটা এগুলো তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা। ক্লিয়ার? ওকে। এখন এই ডাইপোলটাকে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেব, এই পজিটিভ কিউ চার্জ এবং এই নেগেটিভ কিউ চার্জ এর উপর ফোর্স অ্যাক্ট করবে। কারণ ইলেকট্রিক ফিল্ড থাকার দরুন আমরা জানি দ্বিতীয় কোনো চার্জ পার্টিকেল সেখানে আনলেই তার উপর ফোর্স অ্যাক্ট করবে। তাহলে কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে? ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের যা রিলেশন, সেখান থেকে আমরা লিখতে পারি ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। কারণ ইলেকট্রিক ফিল্ড পার ইউনিট চার্জের জন্য কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে সেটার ক্যালকুলেশন দেয়। কিউ চার্জের জন্য কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে আমরা পেতে গেলে, অর্থাৎ আমাদের পেতে গেলে আমরা কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা নেট ফোর্স পেয়ে যাব।
এখন ইলেকট্রিক ফিল্ড তো আমি বলেছি যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার ডাইরেকশন আছে, তার ডাইরেকশনেই কিন্তু ফোর্স অ্যাক্ট করবে। সেক্ষেত্রে নেগেটিভ কিউ এবং পজিটিভ কিউ কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। সেগুলো আমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে যে ক্লাসগুলো করেছিলাম তার মধ্যে ডিসকাস করেছিলাম। তো সেক্ষেত্রে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক থেকে পজিটিভ দিক বরাবর, অর্থাৎ ডাউনওয়ার্ডস থেকে আপওয়ার্ডস বরাবর। ওকে, যার সাথে এই অ্যাঙ্গেল থিটা প্রেজেন্ট করেছে। এখন এটা কিসের অ্যাঙ্গেল? ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল। অর্থাৎ ডাইপোল মোমেন্ট যেটা ওয়ার্ক করবে সেটা নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর। এখন ডাইপোল মোমেন্ট কি সেটা নিয়েও কিন্তু আমি বলেছিলাম, যার একটা ম্যাগনিটিউড তো আছে। এখন মনে রাখবে এই লেন্থটা কিন্তু ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড না, এটা কি এদের মধ্যে সেপারেশন। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ওই দিক বরাবর হচ্ছে ঠিক কথা, বাট ওটা ম্যাগনিটিউড না। কারণ ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড আমরা জানি কিউ ইন্টু ডি। ডাইরেকশনস কীভাবে নিই না, নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর, যার ইউনিট ভেক্টর হিসেবে আমরা পি ক্যাপকে বসাই। এটা ম্যাগনিটিউড, এটা ডাইরেকশন। ওকে, এবারে কি করা যায়? যদি দেখা যায় এই পজিটিভ কিউ এর ওপর, আমরা একটু আগেই বলেছিলাম পজিটিভ দিক থেকে স্টার্ট করে ফিল্ড লাইন্সগুলো নেগেটিভে গিয়ে এন্ড করে, তাহলে এই কিউ এর ওপর একটা ফোর্স তো জেনারেট হবে, যার ভ্যালু কি এর সমান। ডাইরেকশন কোন দিক বরাবর হবে? যদি এই কিউটার দিকে দেখা যায় তাহলে এদিকে পজিটিভ থাকার দরুন এই পজিটিভ কিউ এর ওপর একটা বাহিরমুখী ফোর্স দেবে, অর্থাৎ এর ডাইরেকশন হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবর। যদি আমরা নেগেটিভ কিউ এর কথা বলি তাহলে এর চার্জ নেগেটিভ হওয়ার দরুন এর উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে তার ডাইরেকশন থাকবে ডাউনওয়ার্ডস, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের নিচের দিক বরাবর। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এই কিউ এর উপর যে ফোর্স অ্যাক্ট করছে তার ম্যাগনিটিউড কত হবে? Force on positive Q and force on negative Q is equal to minus Q of electric field. কারণ এর উপর যে ফোর্সটা অ্যাক্ট করছে তা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনসের পুরো অপোজিটে। তাহলে সেক্ষেত্রে নেট ফোর্স অফ দ্য dipole is equal to force on positive Q plus force on negative Q is equal to 0. কারণ এটা পজিটিভ কোয়ান্টিটি, সিমিলার কোয়ান্টিটি বাট নেগেটিভ। তার তুলনায় যে ফোর্স আসছে অর্থাৎ যে নেট ফোর্স প্রেজেন্ট করছে সেটা 0। সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো বডির ওপর ফোর্স অ্যাক্ট করছে দুটো অপোজিট ডাইরেকশনসে এবং নেট ফোর্স পাচ্ছি 0, তাহলে বডির যে সেন্টার অফ মাস থাকে সেই সেন্টার অফ মাস কিন্তু মুভ করে না। সো সেন্টার অফ মাস ডাজ নট মুভ। তাহলে বডির কি কোনো রকম মোশনস আসবে না? দুখানা ফোর্স অ্যাক্ট করছে, দুটো আলাদা পয়েন্টে অ্যাক্ট করছে, দুটো আলাদা বা অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তাহলে কি হবে? বডির রোটেশনাল মোশনের সৃষ্টি করবে, অর্থাৎ বডির লিনিয়ার মোশন হবে না বাট রোটেশনাল মোশন বডিতে প্রেজেন্ট করবে। যেমন মনে করো এই মার্কারটার ঠিক ওপরের অংশে এবং নিচের অংশে আমি দুটো সুতো বেঁধেছি। দুটো সুতো নিয়ে বাঁধার পরে সেই দুটো সুতোর যে প্রান্ত হয় সেই প্রান্তটা একটা এই হাতে এবং অপরটাকে এই হাতে ধরেছি। এরপরে যদি আমি সুতো দুটোকে অপোজিট ডাইরেকশনস বরাবর মুভ করি তাহলে কি ঘটনাটা ঘটবে? এই মার্কারটা স্ট্রেচ করে
সোজা হয়ে যাবে। এরপরে কি কিছু হবে? কারণ আমি তো টানছি দুটো অপোজিট ডাইরেকশনস বরাবর, তাহলে যদি আমি টানি মার্কারটা হঠাৎ করেই স্ট্রেচ হয়ে এই রকম পজিশনস তৈরি করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাইপোলটাও কি ঘটনা ঘটবে, ডাইপোলটাও ধীরে ধীরে ঠিক আমার মার্কারের মতো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বরাবর প্যারালালি স্টেবল করে যাবে। অর্থাৎ এটা মুভ করতে করতে একটা টাইম এই রকম অবস্থায় অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি যে এই অবস্থায় তো মুভ করলো, বাট সেই মুভমেন্টের সেন্টার অফ মাস কি এদের মিড পয়েন্টে থাকবে? এখানেই স্টুডেন্ট একটা কনফিউশন প্রেজেন্ট করে, কারণ যে সেন্টার অফ মাস থাকে সেটা যে এখানে থাকবে কি কোন জায়গায় থাকবে সেটা কিন্তু পজিটিভ কিউ চার্জ এবং নেগেটিভ কিউ চার্জ বলে দেয় না। কারণ যারা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে প্রথম ক্লাসটা করেছো সেখানে আমি সেন্টার অফ চার্জ নিয়ে কথা বলেছিলাম, সেন্টার অফ চার্জ এবং সেন্টার অফ মাস নিয়েও কিছুটা বলেছিলাম। সেন্টার অফ মাসের জন্য কে দায়ী? মাস দায়ী। সেন্টার অফ চার্জের জন্য কে দায়ী? চার্জ দায়ী। এখানে নেগেটিভ যে কিউ অ্যাজিউম করছি তার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রনস, পজিটিভ কিউ এর জন্য দায়ী প্রোটনস। এই পজিটিভ কিউটা প্রেজেন্ট হচ্ছে সেন্টার অফ চার্জ, মানে সেন্টার অফ পজিটিভ চার্জের দরুন, এবং এই নেগেটিভ চার্জটা প্রেজেন্ট হচ্ছে নেগেটিভ সেন্টার অফ চার্জের দরুন। কিন্তু মাসের সাথে এখানে কিন্তু কোনো ফান্ডা নেই, কারণ প্রোটনসগুলোর দরুন যে সেন্টার অফ মাস হবে এবং ইলেকট্রনসগুলোর দরুন যে সেন্টার অফ মাস হবে, বা টোটাল সিস্টেমটা যে সেন্টার অফ মাস হবে সেটা যে এই পয়েন্টেই থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। থাকতে পারে, কিছু কেসেতে থাকতে পারে, বাট কিছু কেসেতে নাও থাকতে পারে। তো আমরা এটা তো বুঝতে পারলাম যে বডির রোটেশনাল মোশন হবে। যেহেতু বডির মধ্যে রোটেশনাল মোশন হচ্ছে এবং এই ফোর্স দুটোকে আমরা একত্রে কিভাবে রিপ্রেজেন্ট করে বলবো বা একত্রে কি বলবো, যখন দুটো সমমানের বিপরীত অভিমুখে এবং পরস্পরের সাথে সমান্তরালভাবে দুটি বল কাজ করে তখন বলা হয় যে দ্বন্দ্ব কাজ করছে। এবং বডির এই রোটেশনাল মুভমেন্ট তৈরি হলেই বলা হয় টর্ক অ্যাক্ট করছে এই বডিতে, অর্থাৎ বডির রোটেশনাল মুভমেন্টের জন্যই দায়ী টর্ক। তাহলে আমরা এই টর্ক তো ক্যালকুলেশন করব। টর্ককে আবার দুভাবে বলা যায়, এক হচ্ছে যে কোনো দুটি ফোর্সের মধ্যে একটি ফোর্সের মান এবং দুটি ফোর্সের মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল। অন্যভাবে যদি আমরা মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক দিয়ে এক্সপ্লেন করি তাহলে যেটা সেন্টার অফ মাস থাকে সেই সেন্টার অফ মাস থেকে যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে তাদের লম্ব দূরত্বের গুণফল নিয়েই বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ফোর্স দিয়ে এই টর্কের ক্যালকুলেশনটা করব। তার জন্য আমরা একটা সেন্টার অফ মাস নেব। সো আমরা অ্যাজিউম করছি বডি যে মুভ করছে সেটা সেন্টার অফ মাসের রেসপেক্টে, আর এই সেন্টার অফ মাসের কোনো রকম লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, বিকজ যে দুটো ফোর্স অ্যাক্ট করেছে সেই দুটো ফোর্সের দরুন নেট যে ফোর্স পেয়েছি তার মান 0। ওকে, তো বডির রোটেশনাল মুভমেন্ট করছে, তো ডাইপোলের রোটেশনাল মুভমেন্ট তার সেন্টার অফ মাসের রেসপেক্টেই হবে। এখন সেন্টার অফ মাস যদি মিড পয়েন্টে এক্সিস্ট করে তাহলে বডি টোটালি ঠিক এই রকম ঘুরবে, আর যদি মিড পয়েন্টে না এক্সিস্ট করে কোনো সাইডের দিকে এক্সিস্ট করে তাহলে বডির মুভমেন্ট হবে ঠিক এই রকম। কিন্তু বডি মুভমেন্ট করে কোন অবস্থায় যাবে একটু আগেই আমরা বলেছি, স্ট্রেচ বা স্ট্রেট লাইন বা প্যারালাল লাইন্স প্রেজেন্ট করবে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের সাথে। ওকে, তো এই অংশটা নোট করে নাও। ওকে, তো আমরা এই পয়েন্টটাকে সেন্টার অফ মাসের পয়েন্ট অ্যাজিউম করলাম। এখন এই সেন্টার অফ মাস থেকে পজিটিভ কিউ এর ডিস্টেন্স নিচ্ছি x, তাহলে বাকি অংশটার ডিস্টেন্স কি হবে?
ডি মাইনাস এক্স। ক্লিয়ার? একটু আগে আমরা বলছিলাম টর্কের যে ক্যালকুলেশন, টর্কে আমরা কিভাবে লিখি? টাউ দিয়ে। টর্ক সাইন হচ্ছে টাউ। তাহলে আমরা স্প্লিট করে করেই জিনিসটাকে করছি। টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স between two forces। আর মোমেন্ট অফ ফোর্স দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, বা নেট টর্ক যেটা পাবো সেটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে এই পজিটিভ কিউর ওপর যে ফোর্স অ্যাক্ট করছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ ফোর্স এবং সেন্টার অফ মাসের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় সেই ডিস্টেন্সটা। এখন এই অংশটাকে আমি একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য ওপরে ড্রয়িং করছি একটা সাইডের দিকে। এটা আমার সেন্টার অফ মাস ছিল, এটা আমার পজিটিভ কিউ চার্জ ছিল। অ্যাঙ্গেল তৈরি করেছিল ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা। সো আমরা সিমিলারলি বলতে পারি এই অংশটাও থিটা। ওকে, ফোর্স অ্যাক্ট করছে এই ডাইরেকশন বরাবর। তাহলে এদের অর্থাৎ এই সেন্টার অফ মাস থেকে এই ফোর্সের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় সেটা হচ্ছে এইটা, কারণ ফোর্সের লাইন এইটা এবং এটা হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি? লম্ব দূরত্ব। সো ফোর্সের লাইন এখানে অ্যাক্ট করছে আর সেন্টার অফ যে মাসটা আছে সেটা এখানে লাই করছে। তাহলে এদের মধ্যে যে লম্ব দূরত্ব হবে সেটা ঠিক এই রকমই, অর্থাৎ এই ডিস্টেন্সটা। তো এখন আমরা জেনে গিয়েছি যে এই ডিস্টেন্সটা এক্স, বিকজ আমরা এইটুকু ডিস্টেন্সকে এক্স অ্যাজিউম করেছিলাম। থিটা এটা, তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স সাইন থিটা। ক্লিয়ার? ঠিক সেমভাবে বাকি যে অংশটা আছে, অর্থাৎ নেগেটিভ কিউ চার্জের জন্য যে ফোর্স অ্যাক্ট করেছিল তার ডাইরেকশন ছিল ডাউনওয়ার্ডস বরাবর। এর যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ এই ফোর্সের সাথে যদি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিই এটাই বা এটা, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এখন এদের মধ্যে ডিস্টেন্স ছিল ডি মাইনাস এক্স, তাহলে আমরা এটাকে বলতে পারি ডি মাইনাস এক্স সাইন থিটা। তো সেক্ষেত্রে আমরা যদি নেট রেজাল্ট ক্যালকুলেট করতে চাই টর্কের, আমরা লিখব ফোর্স ইন্টু এক্স সাইন থিটা প্লাস ফোর্স ইন্টু ডি মাইনাস এক্স সাইন থিটা। ক্যালকুলেট করলে এটাকে টোটাল ক্যালকুলেট করলে আমরা লিখতে পারি এফ এক্স সাইন থিটা প্লাস এফ ডি সাইন থিটা মাইনাস এফ এক্স সাইন থিটা, এফ ডি সাইন থিটা। সেক্ষেত্রে এফকে আমরা লিখতে পারি এই স্ট্রাকচারে, যদি ম্যাগনিটিউডের দিক থেকে লিখি এফ ইজ ইকুয়াল টু কিউ ই ডি সাইন থিটা। বোর্ডে দেখা যাচ্ছে তো? ওকে, তো সেক্ষেত্রে কিউ ই ডি সাইন থিটা, পি ভেক্টরকে ইন্ট্রোডিউস করাতে গেলে কিউ ডি লাগবে। সো কিউ টার্মসটাও আছে, ডি টার্মসটাও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি is equal to q d e sin theta. So qd is equal to p. p হচ্ছে ডাইপোল মোমেন্ট, বা দ্বিমেরু ভ্রামক। সো পি ই সাইন থিটা। তো আমরা পেয়ে গেলাম যে টর্ক
অ্যাক্ট করছে এই ডাইপোলের ওপর, তার ভ্যালু পিই সাইন থিটা। যখন দুটো কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন এবং সাইন থিটা থাকে আমরা বলতে পারি এটা একটা ক্রস প্রোডাক্ট। এখন ক্রস প্রোডাক্টের একটা ডাইরেকশন থাকে, ডাইরেকশনসটা আমরা কিভাবে নেব, বা এখানে পি ক্রস ই ভেক্টর হবে নাকি ই ভেক্টর ক্রস পি ভেক্টর হবে, সেটা আমরা কি করে বলবো। তাহলে তার জন্য কিন্তু এখানে একটা এই সিস্টেমটার মুভমেন্টকে মনে রাখতে হবে। ভালো করে যদি দেখো তাহলে সিস্টেম কিভাবে মুভ করছিল, ঠিক এইভাবে। জেনারেলি এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। সেক্ষেত্রে আমরা যদি আমাদের হাতটাকে একটা ভেক্টরের দিক থেকে অপর ভেক্টরের দিকে নিয়ে যাই, কারণ পি ভেক্টর ওয়ার্ক করে নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর, যেখানে এটাকে আমি রিপ্লেসড করিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা পি ভেক্টর দিক থেকে যদি আমরা ই ভেক্টরের দিকে নিয়ে যাই, সেদিকেই তো মুভ করছে, কারণ এটা রোটেট কোন দিকে করছে। পি ভেক্টর ছিল এই দিক বরাবর, কারণ নেগেটিভ কিউ ছিল। ঠিক আমার এই মার্কারটা যদি একটা ডাইপোল সিস্টেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ যে কিউটা ছিল সেটা ছিল এই দিক বরাবর এবং পজিটিভ কিউ ছিল এই দিক বরাবর। সেক্ষেত্রে এটার মুভমেন্ট ঘটছিল এরকমভাবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে ডাইপোল মুভমেন্টটা ছিল তার ডাইরেকশন ছিল কি নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর। তাহলে ডাইপোল মুভমেন্টকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর মুভ করাই, যেদিকেই তো রোটেট করছে কি এই ডাইপোলটা, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইপোল থেকে যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করাই, তাহলে আমাদের এই যে থামটা থাকছে সেটা বাহির্মুখী থাকছে। তাহলে সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে এই রোটেশনালটা, অর্থাৎ এই রোটেশনাল মোশনটা যেটা ডাইপোলের, সেটা কি হবে, অর্থাৎ যে টর্কটা হবে সেটা হবে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। কারণ পি ভেক্টর থেকে ই ভেক্টরের দিকেই মুভ করালেই দেখা যাচ্ছে ওই দিক বরাবরই রোটেট করছে এবং থামটা বাহির মুখ বরাবর আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বুঝবো যে একটা ভেক্টর থেকে অপর ভেক্টরের ক্রস প্রোডাকশনস কোন দিক বরাবর নেব। মনে রাখতে হবে সেই দিক বরাবর যেদিকে কিন্তু এই বডিটা অর্থাৎ ডাইপোলটা রোটেট করছে, সেই দিক বরাবর যদি নিই, তাহলে আমরা যে ডাইরেকশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের টর্কের ডাইরেকশন। তাহলে টর্কের ডাইরেকশন এই প্লেন থেকে কি হয়, অর্থাৎ কোনো প্লেনের নর্মাল বরাবর হয়। যদি কোনো বডির মুভমেন্ট ঘটে এই রকমভাবে, অর্থাৎ যদি কোনো ডাইপোলের এইভাবে রোটেশনাল মোশন হয়, তাহলে সেক্ষেত্রে এই ডাইপোলের যে টর্ক ওয়ার্ক করছে সেই টর্কের ডাইরেকশন এই ডাইপোলটা যে প্লেনে ঘুরছে সেই প্লেনের লম্ব বরাবর হবে। সেটা বাহির্মুখী হতে পারে, ভিতরমুখী হতে পারে। যদি সাপোজ এই বডির মুভমেন্ট এদিক বরাবর হতো, তাহলে সেটা কি হতো, সেটা দিয়ে বোঝা যেত যে টর্ক ভেতরের দিক বরাবর কাজ করছে। কারণ তখন আমাদেরকে মুভমেন্টটা দেখানোর জন্য ঠিক পি ভেক্টর থেকে যে ই ভেক্টর আছে তার ডাইরেকশনস বরাবর মুভ করালে দেখা যাচ্ছে থাম ইনওয়ার্ডস বা ভেতরমুখী আছে, অর্থাৎ প্লেনের ভেতরমুখী। সো ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা? নোট করে নাও। তো এবার আমরা দেখব ইলেকট্রিক ডাইপোলের উপর এই টর্কের মান কখন ম্যাক্সিমাম হয়। সেক্ষেত্রে টর্কের যে ভ্যালুটা আমরা পেলাম, টর্ক ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর উইথ ডাইরেকশন। যদি ম্যাগনিটিউডের দিক থেকে আমরা লিখি, টর্ক টাউ ইজ ইকুয়াল টু মড অফ পি মড অফ ই সাইন থিটা। যদি কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় সেক্ষেত্রে ই কনস্ট্যান্ট হয়। কোনো একটা পার্টিকুলারলি ডাইপোলের ক্ষেত্রে পিও কনস্ট্যান্ট হয়। তাহলে সেক্ষেত্রে টর্কের ভ্যালু টোটালি ডিপেন্ড করছে সাইন থিটার ওপর। এখন সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় সাইন 90 ডিগ্রিতে। সেক্ষেত্রে টর্কের ভ্যালুও ম্যাক্সিমাম হবে, কারণ টোটালি যদি সাইন থিটার উপর ডিপেন্ড করে টর্ক, থিটা ম্যাক্সিমাম হলেই, অর্থাৎ সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে, যেখানে থিটা 90 ডিগ্রিতেই আমরা পাই সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টর্কেরও যে ভ্যালু পাবো সেটা ম্যাক্সিমাম হবে। এখন টর্কের ভ্যালু ম্যাক্সিমাম হলে বডির রোটেশনাল মোশন সেই জায়গাতেই বা সেই মুভমেন্টে
ম্যাক্সিমাম হবে। তাহলে সেক্ষেত্রে এই যে থিটা, এটা পি এবং ই, এই যে দুটো ভেক্টর কোয়ান্টিটি আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো আমরা যদি একটা ডাইপোলকে এই ই ভেক্টরের রেসপেক্টে, পি ভেক্টর যেহেতু নেগেটিভ কিউ থেকে পজিটিভ দিক বরাবর হয়, অর্থাৎ পজিটিভ কিউ বরাবর হয়, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কাদের? না ই ভেক্টর এবং পি ভেক্টর। অর্থাৎ এই অবস্থায় যদি আমি প্লেসড করে দিই কোনো একটা ডাইপোলকে, ডাইপোলের ওপর যে টর্ক অ্যাক্ট করবে সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেক্ষেত্রে বডির রোটেশনাল মোশন বা ডাইপোলটার রোটেশনাল মোশন ম্যাক্সিমাম হবে। আস্তে আস্তে থিটা কমতে থাকবে, কারণ বডির এক্ষেত্রে কীরকম রোটেশনাল হবে, কিউ এর ওপর এই ডাইরেকশন বরাবর ফোর্স অ্যাক্ট করবে এবং নেগেটিভ কিউ এর ওপর এই ডাইরেকশন বরাবর। তো দেখতে পাচ্ছি আমাদের পজিটিভ কিউ বরাবর ওপরের দিকে এবং নেগেটিভ কিউ বরাবর নিচের দিকে যে ফোর্স দুটো অ্যাক্ট করছে তার দরুন এটা ঘুরতে থাকবে ঠিক এই রকম বরাবর। তো ম্যাক্সিমাম টর্ক কখন থাকবে? এইরকম অবস্থায় আস্তে আস্তে টর্কের ভ্যালু কমতে থাকবে, কমতে 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 যখন এটা এই রকম অবস্থায় যাবে তখন থিটা হয়ে যাবে, অর্থাৎ পি ভেক্টরটা এবং কিউ যে ই যে ভেক্টরটা আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তৈরি হবে 0 ডিগ্রি। সেক্ষেত্রে টর্ক 0 হয়ে যাবে, বিকজ সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা 0 ইনপুট করলেই টর্ক যেটা পাবো সেটা 0। তো সেক্ষেত্রে গিয়েই বডির রোটেশনাল মোশন স্টপ হয়ে যাবে, অর্থাৎ ডাইপোল সেই জায়গাতেই স্থির হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক ওয়ার্ক করবে 90 ডিগ্রিতে, আস্তে 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 টর্কের ভ্যালু কমে গিয়েই 0 দিকে অ্যাপ্রোচ করবে এবং স্টেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডাইপোলকে কোনো ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দিলে ডাইপোল তার মুভমেন্ট বা পজিশন চেঞ্জ করে স্টেবল হওয়ার চেষ্টা করে। সেই স্টেবিলিটি পায় ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন যখন 0 ডিগ্রি হয়। তাহলে আমরা যে টার্মসটা ব্যবহার করেছিলাম প্রথম ক্লাসে বলেছিলাম যে ডাইপোল মোমেন্ট, যেটা বলেছিলাম যে ডাইপোল মোমেন্টটা কেন এসেন্সিয়াল, কারণ ডাইপোল মোমেন্ট রিলেট করে একটা রোটেশনাল মোশনের সাথে। তাই কারণের জন্যই কিন্তু ডাইপোল মোমেন্ট টার্মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কারণ এই মোমেন্টটা গিয়ে দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস বরাবর হয়, আর এটা হতে গেলে নেগেটিভ থেকেই পজিটিভ দিক বরাবর হতে হবে। যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কেন আমরা নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর নিই, কারণ আমাদের কিছু কনভিনিয়েন্ট হয়ে আছে বা কনভিনিয়েন্টের জন্যই আমরা এটা করে থাকি। সেক্ষেত্রে এটাই আমাদের সুবিধা ছিল যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন সেই ডাইরেকশন বরাবরই একটা ডাইপোল স্টেবল করে। তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 রাখার জন্য আমরা নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবরই ডাইপোল মোমেন্টের ডাইরেকশনকে ধরেছিলাম। ক্লিয়ার হয়েছে? কারণ এটা শুধুমাত্র আমাদের নিজস্ব সুবিধার জন্য। তাহলে এইভাবে আস্তে আস্তে কী হয়, প্লেসড হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে আমরা যদি কোনো ডাইপোলকে ঠিক অপোজিট ডাইরেকশন বরাবর রাখি, অর্থাৎ নেগেটিভ কিউ ওপরের দিকে এবং পজিটিভ কিউ নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইপোল মোমেন্ট যেটা তৈরি হচ্ছে সেটা নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর এবং ই যেটা আছে সেটা উপরের দিক বরাবর। তাহলে ই ভেক্টর থাকছে এই ডাইরেকশন বরাবর এবং পি ভেক্টর থাকছে এই ডাইরেকশন বরাবর, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এখন সাইন 180 ডিগ্রির ভ্যালুও কিন্তু 0 হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই অবস্থাতেও কোনো ডাইপোলকে স্টেবল রাখা সম্ভব। এখন সেই স্টেবিলিটিটা সুস্থির কি অস্থির, স্টেবল তো রেখে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত ডাইপোল একটু ঘুরে যায়, অর্থাৎ এই অবস্থায় ডাইপোল যদি কোনো কারণবশত একটু ঘুরে যায়, সাপোজ এই রকম অবস্থা যদি তৈরি হয়, সেক্ষেত্রে এই পজিটিভ কিউ এর ওপর ফের ওপরের দিক বরাবর ফোর্স অ্যাক্ট করবে এবং নেগেটিভ কিউ এর ওপর নিচের দিক বরাবর। একটু আগেই যেটা বলেছিলাম এই দড়িটার কথা, অর্থাৎ এই অবস্থায় দড়ি যদি আমাদের এদিকে থাকে এবং এই অবস্থায় দড়ি যদি এদিকে থাকে, তাও তো আমরা স্ট্রেচ করছি এই দিক বরাবর। তো পুরো এই ডাইপোলটা ঘুরে গিয়ে এইরকম অবস্থায় স্টেবিলিটি পাবে, কারণ স্ট্রেচিং ক্ষমতা কোন দিক বরাবর আছে, একটা এই সাইড বরাবর এবং একটা এই সাইড বরাবর। তো সেক্ষেত্রে এইরকম থাকলেও এইটুকু অবস্থায় গিয়ে স্টেবল করে যেত, আর এইরকম থাকলে পুরোটা রাউন্ডকে স্টেবল করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ডাইপোলকে এই রকম অবস্থায়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি অবস্থাতেও প্লেসড করি, তাও ডাইপোল নিজেকে রোটেট করে ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্রেজেন্ট করবে, কারণ নিজের স্টেবিলিটির জন্য, অর্থাৎ সুস্থিরতার জন্য। ওকে, তো এটাকে নোট করে নাও। তো এবার আমরা কথা বলবো আমাদের ইন্টারেস্টিং টপিক মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে। যে একটা
মাইক্রোওয়েভ ওভেনে কেবলমাত্র জলযুক্ত খাদ্যই কেন প্রিপেয়ার করা যায়, জল ছাড়া খাদ্য নয় কেন? তো আমরা যা খাই তার 99% খাদ্যতেই কিন্তু জল থাকে, কোনোটায় বেশি কোনোটায় কম, বাট থাকে। তো সেক্ষেত্রে জলের অণুতে ন্যাচারাল অবস্থাতেই ডাইপোল থাকে, যা আমরা ফার্স্ট ক্লাস অর্থাৎ ডাইপোল নিয়ে যে ফার্স্ট ক্লাস ছিল সেখানেই ডিসকাস করেছিলাম কীভাবে থাকে জলের অণুতে। আর মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ফিল্ডকে কন্টিনিউয়াসলি অসিলেট করাতে থাকে, অর্থাৎ যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড স্টেবল থাকতো, অর্থাৎ সাপোজ মনে করো ইলেকট্রিক ফিল্ডটা এই অবস্থায় স্টেবল করছে, এখন এই ইলেকট্রিক ফিল্ডে যদি আমি একটা ডাইপোলকে রাখতাম তাহলে ডাইপোলও কিছুক্ষণের মধ্যে স্টেবিলিটি পেত। ডাইপোলের মুভমেন্টের ডাইরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস একই দিকে হওয়ার পরে ডাইপোল স্টেবল হয়ে যেত। কিন্তু এই যেই মনে করো ডাইপোল স্টেবল হয়ে গেল, এই ইলেকট্রিক ফিল্ডকে আমি মুভ করিয়ে দিলাম, তাহলে ডাইপোল ফের মুভ করবে, আবার এই ইলেকট্রিক ফিল্ডকে মুভ করিয়ে দিলাম, ডাইপোল ফের মুভ করবে। তাহলে সেক্ষেত্রে ডাইপোলটার এই বারবার মুভ করাতে থাকে কে? ইলেকট্রিক ফিল্ড তার নিজস্ব পজিশনসকে চেঞ্জ করে। তো মাইক্রোওয়েভ ওভেনে জেনারেলি যেটা হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ড ক্রমাগত অসিলেট করতে থাকে, যার দরুন জলের মলিকিউলস অর্থাৎ জলের যে ডাইপোল মোমেন্টস থাকে সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। এখন তিনটে জলের অণু নিয়ে একটা স্ট্রঙ্গার বন্ড তৈরি করে রাখে, সেই বন্ডটাকে ভেঙে দেয় এবং ইলেকট্রিক এনার্জি থার্মাল এনার্জিতে অর্থাৎ হিট এনার্জিতে প্রডিউস হয় এবং খাদ্যটাকে গরম করতে সাহায্য করে। সেই কারণের জন্য যে সমস্ত খাদ্যতে জল বেশি থাকে, অনেকটা জেলি খাদ্যতে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে, আবার যে সমস্ত জেলিতে জলের পরিমাণ কম থাকে, যদি সেম টাইম মাইক্রো ওভেনের মধ্যে রাখা হয় দুটোকেই, তাহলে দেখা যাবে জলযুক্ত জিনিসটা অর্থাৎ জলযুক্ত জেলিটা বেশি গরম হয়ে গেছে। এবার অনেকে ডোনাট বলে অর্থাৎ মিষ্টি জাতীয় খাদ্য থাকে যার ভেতরে জলের পরিমাণ অনেকটা বেশি থাকে, সেই ধরনের খাদ্যকে যদি মাইক্রোওয়েভে গরম করা হয়, সেই খাদ্যটা যখন হঠাৎ করেই সারপ্রাইজিংলি খেতে গেলেই দেখা যায় যে প্রচণ্ড গরম লেগে গেছে। তার কারণ যাতে বেশি পরিমাণ জল কন্টেন্ট করবে তত পরিমাণই থার্মাল এনার্জি প্রডিউস হবে। কী থেকে এই এনার্জি আসছে? ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছে থার্মাল এনার্জিতে। কীভাবে? হাইড্রোজেন যে বন্ড তৈরি করে সেই বন্ডকে ব্রেক করে দিয়ে। তো এইভাবেই অসিলেট করতে থাকে ইলেকট্রিক ফিল্ড, আর তার দরুনই চেঞ্জ হতে থাকে ডাইপোল মুভমেন্ট। তো এই ছিলই মাইক্রোওয়েভের ফান্ডা। তো যদি জলযুক্ত খাদ্য না হতো তাহলে হয়তো এই পৃথিবীতে মাইক্রোওয়েভে হতো না। তো এই নিয়ে আজকের এই ইন্টারেস্টিং ক্লাসটা ছিল, আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। তো ভালো থেকো, পড়াশোনা করতে থাকো আর নিজস্ব পরিবারের খেয়াল রেখো।